এরকম মানে রশ্মিগুলো আমরা পড়ছি আর কি, আলফা বিটা গামা। এখন আলফা রশ্মি কি, কে বলতে পারবা? তাহিয়া বলতে পারবা আলফা রশ্মির নাম শুনছো তুমি আগে? স্যার জি এগুলা, স্যার। হ্যাঁ, আলফা জি স্যার, আলফা নাম শুনছি। কি বলো তো? এগুলা স্যার বিভিন্ন আইসোটোপ থেকে বের হয়। লাইসেন্স থেকে বেরোয় এটা ঠিক আছে, বাট এটা কি জিনিস সেটা তো বলতে হবে নাকি? আলফা রশ্মি কি এটা কি জানতে হবে না? জি স্যার। আলফা রশ্মিটা কি সেটা তো জানা লাগবে। আচ্ছা, তেজস্ক্রিয় রশ্মি স্যার, তেজস্ক্রিয়। তেজস্ক্রিয় রশ্মি, আচ্ছা লেখো সংজ্ঞাটা, সবাই লেখো, সবাই লেখো। আলফা বিটা গামাটা আগে শিখাই, পরে পরীক্ষা আসতেছে, লেখো সবাই। ধনাত্মক চার্জ যুক্ত, ধনাত্মক চার্জ যুক্ত হিলিয়াম নিউক্লিয়াসকে, হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলে, আলফা কণা বলে। ঠিক আছে, ধনাত্মক চার্জ যুক্ত হিলিয়াম নিউক্লিয়াসকে কি বলে? আলফা কণা আলফা বলে। কণা। হ্যাঁ, ধনাত্মক চার্জ যুক্ত হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলে। ধনাত্মক চার্জ যুক্ত হিলিয়াম নিউক্লিয়াসকে এখন এটা এক্সপ্রেস করতে হলে এইভাবে প্রকাশ করে, হিলিয়াম দেখছো, হিলিয়াম টু, জি স্যার। এখানে ফোর, এখানে টু প্লাস, বুঝছো? এটাই হচ্ছে আলফা কণা। ঠিক আছে, তো তোমরা তো অনেক কিছু বলতে গেছিলা যে না এটা রেডিয়েশন, এটা পরের বিষয়, এটাকে আমরা আলফা কণা বলবো, এটা কি বলবো? আলফা আলফা, কণা। আলফা কণা, আলফা কণা। ঠিক আছে, তাহলে ধনাত্মক চার্জ যুক্ত হিলিয়াম নিউক্লিয়াস। এখন আমি এখান থেকে কিছু প্রশ্ন করব, সবাই একটু খেয়াল করো। তাহিয়া বলো, এই আলফা কণার প্রোটন কয়টা? প্রোটন, তার প্রোটন কয়টা আছে আলফা কণার? আসেনি না, নেট স্যার, নাই? প্রোটন দুইটা। হ্যাঁ, প্রোটন আছে তোমার দুটা। প্রোটন হচ্ছে কয়টা? দুইটা। দুইটা। আচ্ছা, তারপরে বলো ইলেকট্রন কয়টা আছে? ইলেকট্রন কয়টা? ইলেকট্রন, ইলেকট্রন তো স্যার দুইটা। দুইটা নেই? আচ্ছা, তোমার এটা হয় নাই আর। জি না স্যার। জি না, জি না স্যার, দুইটা না। আচ্ছা, তাহলে কে বলবো? তাসনিম বলো, তাসনিম, তাসনিম, তুমি বলো। এই তোমার ইয়ার নাম কি, তুমি কি নামে জয়েন করছো? আবির নি, আবির। জি স্যার, আবির মাহমুদ শান্ত। আবির, তুমি বলো ইলেকট্রন কয়টা? ওরটা হয় নাই, চারটা। চারটা স্যার। তোমারটা হয় নাই। রুবা বলো, রুবা। এই এক মিনিট। স্যার ইলেকট্রন তো মনে হয় এখানে স্যার শূন্য। হ্যাঁ, শূন্য, রাইট। শূন্য, ইলেকট্রন নাই। হিলিয়াম জি টু স্যার। প্লাস না, তার দুইটা ইলেকট্রন সে ছেড়ে দিছে, তাই না? জি 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 স্যার, এখন মনে হয়েছে। ওকে, তাহলে আলফা কণার ভর কত এটা বলো, ভর কত? ভর হচ্ছে গিয়ে এখানে এই, চার, হ্যাঁ 4। চার। এ 2 যোগ এম 2 4। ইউ, অ্যাটমিক মাস ইউনিট। এটা কি বোঝায়? অ্যাটমিক মাস ইউনিট, ইউনিট বলে। এটা যে এই এম ইউ, এই জন্য বলি এটা, আমরা অনেক সময় গ্রামও বলি। যখন তুমি গ্রামে প্রকাশ করবা তখন গ্রাম, যখন গ্রামে প্রকাশ করে তখন গ্রাম। এই আজকে তুই মাইশা নাই নাকি? আর কেটে কেটে যে নাই দেখলাম, তাহিয়া নাকি তা না? ইফতি নাই স্যার। কিন্তু নাই নেই। আচ্ছা দাঁড়াও। না, ইফতি নাই স্যার। আচ্ছা ঠিক আছে, সবাই কি বুঝতে পারছো? জি স্যার। Okay. যারা কিছু একটা মেসেজ পাঠাইছে, মেসেজ আনসার দেই। এই তানহা কি জয়েন করছো, তানহা?
আচ্ছা ওকে ঠিক আছে। তাহলে দেখো আলফা কণার প্রোটন কয়টা? দুইটা। ইলেকট্রন কত? নাই। ভর কত? 4। 4 গ্রাম বললেও সমস্যা নাই, আমি যখন গ্রামে প্রকাশ করি তখন গ্রাম আমরা বলতে পারি। এখন আলফা কণা হচ্ছে কি ধনাত্মক চার্জ যুক্ত হিলিয়াম নিউক্লিয়াস, তাই তো? ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো? জি স্যার। এটা পড়াচ্ছি কারণ আছে, কারণ রাদারফোর্ডের আলফা কণা বিচরণ পরীক্ষাটা পড়াইতে হলে আমাকে আলফা কণা সম্পর্কে আমার একটু নলেজ লাগবে, তাই না? আলফা কণাটা কি সেটা আমাকে জানতে হবে। যেহেতু আলফা কণা পড়ায় ফেলছি, তাহলে একটু বিটা কণার কথা পড়াইলাই নাকি? জি। বিটা কণা এটা কি? এটা বলো, এটা কি? হ্যাঁ, আবির বলো, বিটা কণা কি? এটা ঋণাত্মক চার্জ যুক্ত স্যার, ঋণাত্মক চার্জ যুক্ত। কণা, ঠিক আছে, কিন্তু এটা কি বলবো এটাকে? নিশ্চয়ই তো হ্যাঁ ঋণাত্মক এটা চার্জ কণাই। হ্যাঁ, এটা ঋণাত্মক চার্জ যুক্ত। আহ ইলেকট্রনের প্রবাহকে। সরি। হ্যাঁ, একই কথা, অসুবিধা নাই। ইলেকট্রনের প্রবাহকে কি বলে? বিটা কণা বলে। জি। তাহিয়া তুমি কি বুঝছো ওটা? হ্যাঁ, জি স্যার বুঝছি। জি দা স্যার বুঝছি। দা ফ্লো অফ ইলেকট্রন। হ্যাঁ, ইলেকট্রনের যে ফ্লো, ওটা অনেক সময় অনেকে এটাকে বলে নেগেটিভ ইলেকট্রন বলে আর কি, বুঝছো নাকি? ইলেকট্রন তো এমনি নেগেটিভ। ফাস্ট মুভিং ইলেকট্রন অনেকে কি বলে জানো? দ্রুত সঞ্চারণশীল ইলেকট্রন কি বিটা কণা বলে। দ্রুত সঞ্চারণশীল ইলেকট্রনকে, হ্যাঁ ইংলিশে এটা বলে ফাস্ট মুভিং ইলেকট্রন। ফাস্ট মুভিং ইলেকট্রন, তাই না? এটা এটা বিটা কণা। এখন বিটা কণাকে এক্সপ্রেস করে কিভাবে জানো? বিটা কণাকে এইভাবে এক্সপ্রেস করে, ই এখানে -1 এখানে 0, ঠিক আছে? এটা বিটা কণা। বিটা কণা কিভাবে প্রকাশ করছি তাকিয়া বলো, এই যে এটা হচ্ছে বিটা কণা। হ্যাঁ, বিটা কণার ভর কত? তাহলে ভরটা কত বলো? এটা এইভাবে এক্সপ্রেস করে আর কি, বুঝছো নি? উপরে 0, এর কোনো ভর নাই, ভর কত? 0। জিরো স্যার, জিরো। হ্যাঁ, ভর 0। ভর 0। এবং তুমি যদি বলো যে এটার প্রোটন কয়টা? -1, প্রোটন -1 মানে তার প্রোটন নাই, মানে আমি ওইভাবে বললে আর কি, তাই না? জি স্যার। বিটে করা তো এটা, এটা তো ইলেকট্রন, তাহলে এখানে প্রোটন থাকবে কেন? তার কোনো প্রোটন নাই, নাই। ঠিক আছে? এবং এটা কোনো মাস নাই, তার কোনো ভর নাই, ঠিক আছে? ইলেকট্রনের যে ফ্লো, এমনি তোমরা ওই লেভেলে হচ্ছে এটাই বলতে পারো যে স্যার বিটা কণা হচ্ছে একটা ইলেকট্রন। ইলেকট্রন যখন মুভ করে, ইলেকট্রন তো অলওয়েজ মুভ করে অবশ্য, এটা মানে যদি ওই আলফা বিটা গামা এগুলো হচ্ছে একটা আহ, মানে রে, এক ধরনের রেডিয়েশন, বিভিন্ন মৌল থেকেই বেরোয়, ঠিক আছে? তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয় মৌল থেকে এগুলা বেরোয় আর কি, ঠিক আছে? জি স্যার। সবাই কি বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে। তাহলে আলফা বিটা, আলফা রশ্মি, বিটা রশ্মি, আর একটা হচ্ছে গামা রশ্মি। হ্যাঁ, এটা জি। তোমরা একটু চিন্তা করো দেখি, গামা রশ্মি কি? কলিং বেল কেটে দিচ্ছে, কে জানি আসছে। আর হচ্ছে গামা রশ্মি, হ্যাঁ এটা একটু চিন্তা করো 1 মিনিট। এই কি আইছে? হ্যাঁ হ্যালো। হ্যাঁ ঠিক আছে। এই বুঝতে পারছো? নতুন কে জয়েন করছে দেখি? তাহিয়া, তাসনিম, তাসনিম, তাসনিম। ওকে। আচ্ছা ঠিক আছে। এই গামা রশ্মি সম্পর্কে তোমাদের নলেজ আছে না নাই? গামা আছে স্যার, রশ্মি ভুলে গেছি, এগুলা ভুলে গেছি। ভুলে গেছো? ভুলে গেলে জি তো স্যার। না বুঝে পড়ছো, কিন্তু ভুলে গেছো। গামারশ্মি, জি না স্যার। তাহিয়া তাহিয়া বলো গামারশ্মি কি? স্যার গামা রশ্মি উচ্চ কম্পাঙ্কের ছোট তরঙ্গ দৈর্ঘ্য। গামারশ্মি এটা তো তার বৈশিষ্ট্যটা, কিন্তু এটা কিভাবে কিভাবে হয়, কই থেকে বের হয়, এটা দেখো। এটা একটু ভালো করে খেয়াল করো সবাই, হ্যাঁ? Okay. আচ্ছা, আজকের পরে এগুলো নিয়ে আর সমস্যা হবে না আশা করি। দেখো এখন এই যে পরমাণুর, ভালো করে বুঝো, একটা পরমাণুর নিউক্লিয়াসে যে জিনিসগুলো থাকে ওদেরকে কি বলে? কে বলতে পারবা? একটা পরমাণুর ভিতরে যে বা নিউক্লিয়াসের মধ্যে যে যে জিনিসগুলো থাকে, যেমন মনে করো প্রোটন, নিউট্রন, পজিট্রন, মেসন, অ্যান্টি নিউট্রন, গ্রেভিট্রন, আছে না?
জি স্যার। পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে যে জিনিসগুলা থাকে, পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে যে জিনিসগুলা থাকে তাকে বলে নিউক্লিয়ন বলে। কি বলে এটাকে? নিউক্লিয়ন। নিউক্লিয়ন। তাই বুঝছো এটা? নিউক্লিয়ন, নিউক্লিয়ন। ঠিক আছে, জি নিউক্লিয়ন। স্যার। হ্যাঁ, দেখি নিউক্লিয়ন বলে, বুঝছো? সংজ্ঞাটা লিখে নাও যে পরমাণুর নিউক্লিয়াসে যে কণাগুলা বিদ্যমান থাকে তাকে নিউক্লিয়ন বলে। তাকে কি বলে? নিউক্লিয়ন। এটা আলাদা লিখে রাখো। স্যার আরেকবার বলেন। পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে যে কণা সমূহ থাকে তাকে নিউক্লিয়ন বলে। তাকে কি বলে? নিউক্লিয়ন বলে। নিউক্লিয়ন। হ্যাঁ। পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে যে কণাগুলা থাকে তাকে কি বলে? নিউক্লিয়ন। 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 আমি কিন্তু আবার জিজ্ঞেস করবো আলফা বিটা গামা কে কে বুঝছো, কে কি বুঝো নাই। হ্যাঁ, ওকে স্যার, ওকে। আলফা বিটা এবং গামা এগুলো ভালো করে বুঝতে হবে। এটা না বুঝে ওই এক্সপেরিমেন্টটা তোমরা বুঝতে না আর কি। ওকে, তাহলে নিউক্লিয়ন তো বোঝা গেছে নাকি? নামটা থেকে বোঝা যায় নিউক্লিয়ন মানে নিউক্লিয়াসের মধ্যে যে জিনিস যে কণাগুলা থাকে, তাই না? আমরা তো জানি স্থায়ী কণা অস্থায়ী কণা এগুলো পড়ছিলাম আমরা অলরেডি, জি। ওরা কতদিন বলছিলাম। তাহলে এই যে নিউক্লিয়ান, একটু চিন্তা করে দেখো যে নিউক্লিয়াসের মধ্যে যে বিভিন্ন কণাগুলা যে থাকে, নিশ্চয়ই এদের মধ্যে এক ধরনের বিকর্ষণ হয়। বিকর্ষণ হয় না? জি বিকর্ষণ অবশ্যই। হয়। তাহলে এই যে নিউক্লিয়নের অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে যে কণাগুলো আছে তাদের বিকর্ষণের কারণে এক ধরনের অজানা রশ্মি বের হয়, তাকে গামা রশ্মি বলে। দেখো সবাই সংজ্ঞাটা লিখে দিই, সংজ্ঞাটা লিখে দিচ্ছি। গামা রশ্মি সংজ্ঞাটা দেখো। দেখো, নিউক্লিয়নের 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 বিকর্ষণের কারণে বিকর্ষণের কারণে নিউক্লিয়নের বিকর্ষণের কারণে এক ধরনের অজানা রশ্মি বের হয়। নিউক্লিয়নের বিকর্ষণের কারণে এক ধরনের অজানা রশ্মি বের হয়, তাকে কি বলে? গামা রশ্মি। গামা রশ্মি। ওকে, গামা রশ্মি মানে নিউক্লিয়াসের মধ্যে যে জিনিসগুলা থাকে, নিউক্লিয়াসের ভিতরে যে পদার্থগুলা থাকে, যে কণাগুলা থাকে তাকে কি বলে? নিউক্লিয়ন। রুবা বলো, রুবা তো কোনো কথা বলে না দেখি। রুবা, তুমি কি বুঝতেছো? জি স্যার। কি বলছি বলো। নিউক্লিয়ন কি? নিউক্লিয়ন কি? হোয়াট ইজ নিউক্লিয়ন? পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে যে কণাগুলো থাকে তাকে নিউক্লিয়ন বলে। হ্যাঁ, তাননিরে দেখছিলাম একটু আগে। সুবর্ণা, তান্নি, তান্নি, তন্নি, এটা বুঝছো নি জি তুমি? স্যার। তুমি বুঝছো নি কি কইছি? জি স্যার, বুঝছি। কি পড়াইতেছি? তুমি তো তখন ঘুমাইতেছিলাম মনে হয়। না স্যার, আমি লিখলাম। ও, তুমি বলো আলফা রশ্মি কি? স্যার আলফা কণা আলফা রশ্মি তুমি না কইছো লেখছো একটু আগে, তুমি মিথ্যা কথা কইছো কেন? তুমি না বললে? ধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলে। বিটা কণা কি? জি। বিটা কণা কি? বিটা কণা ইলেকট্রন প্রবাহকে বিটা কণা বলা হয়। ইলেকট্রনের প্রবাহকে, হ্যাঁ মানে ইলেকট্রনই আসলে। বিটা কণা বলতে ইলেকট্রনই। অনেকে বলে নেগেটিভ ইলেকট্রন, আসলে তো ইলেকট্রন তো নেগেটিভ ইলেকট্রন অলরেডি নেগেটিভ। ঠিক আছে, ওকে। তার মানে আলফা বিটা এবং গামা। ওকে, এটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা পড়াচ্ছি, আমাদের উদ্দেশ্য কিন্তু এইটা। দেখো, রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, মানে এই পরীক্ষাটার মানে এই পরীক্ষাটা কেন করা হয়েছে জানো? একটা কেন স্যার? পরমাণু, শোনো, একটা পরমাণুর মধ্যে তো নিউক্লিয়াস আছে, আছে না? আছে। আছে। এটা কিন্তু এটা কিন্তু ওই যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার আগে কেউ জানতো না, বুঝছো? পরমাণুর ভিতরে যে নিউক্লিয়াস আছে এটা আবিষ্কার করছে কে? এই রাদারফোর্ড। রাদারফোর্ড। এটা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে। এখন আগে হয়তো জানতো যে ধনাত্মক চার্জ ঋণাত্মক চার্জ এই সম্পর্কে নলেজ ছিল, বুঝছো? এই সম্পর্কে কিন্তু নলেজ ছিল। আচ্ছা, তাহলে আমি এটা একটু নিচেই লিখি। হ্যাঁ দেখো। স্যার হ্যাঁ বলো।
গামা রশ্মির সংজ্ঞাটা আবার দেখাই পারি। তোমরা দেখাইতাম নেই, দেখে লাভ, এই যে ইলেকট্রনের প্রবাহকে বিটা কণা বলে। এটা না ইলেকট্রনের, স্যার, গামা রশ্মি, গামা রশ্মি। ও গামা, হ্যাঁ, যে নিউক্লিয়নের বিকর্ষণের কারণে, নিউক্লিয়নের বিকর্ষণের কারণে এক ধরনের অজানা রশ্মি বের হয়। নিউক্লিয়ন কই থাকে? নিউক্লিয়াসের ভিতরে না, নেই, নিউক্লিয়াসের ভিতরে, নিউক্লিয়াসের ভিতরে। তাসনিম, তাসনিম কে শুনতে বুঝতেছো তুমি? কথা নাই। সুবর্ণা, ফাহিমা, ফাহিমা তুমি আরিফা, ওই এরা কথা বলেন না কেন? আচ্ছা যাক, পরে ম্যাথ ক্লাস নিবো একটু পরে, আগে আজকে একটু কেমিস্ট্রিটা আগে পরে, আজকে ম্যাথের একটা ইম্পর্টেন্ট জিনিস পড়াবো। স্যার বলো। এই যে আপনি প্রথমে যে এই যে আগে যে ম্যাথের ক্যালকুলাসের ক্লাসটা নিছিলেন, হুম। এই ক্যালকুলাস কি মানে ধরেন এই এইচএসসি তে ধরেন কোনো এক্সামে মানে কমন চ্যাপ্টার নাকি স্যার? হ্যাঁ, অফকোর্স, দুইটা প্রশ্ন হয়, ভালো দুইটা? টপিক। আপাতত তোমাদেরকে বেসিক পড়াচ্ছি, হ্যাঁ, আমি তো বই এখনো যাচ্ছি না, বুঝো না, একটু নলেজটা হোক, রেজাল্ট দিই তারপরে। তাহিয়া, তাহিয়া, এই এখন প্রশ্ন করি, কারে প্রশ্ন করবো? তাসনিম তো আনসার দেয় না, শাপলা, আরিফা, আরিফা এখন কি, এখন জয়েন করছো না আগেই? বুঝতেছি না। আরিফা বলো, তুমি বলো বিটা কণা কি, বিটা কণা? হ্যাঁ, জানো না? আচ্ছা, জি স্যার। বিটা কণা কি বলো? বিটা কণা, বিটা কণা, বিটা কণা। বিটা কণা, ইলেকট্রনের প্রবাহকে বিটা কণা বলে। হুম, হুম, হুম। ফ্লো অফ ইলেকট্রন, গুড, ভেরি গুড। স্যার আজকে কি অন্তরীকরণ পড়াবেন নাকি যুগজীকরণ? পড়াবো, পড়াবো একটু পরে, দাঁড়াও। আজকে পড়াবো লিমিট, বুঝছো নাকি? ওই যে অন্তরীকরণে যে প্রথম যে, এগুলো কি তুমি পারো? জি স্যার, আপনি তো বলছিলেন আজকে যুগজীকরণের বেসিক পড়াবেন। যুগজীকরণ তো একটা ক্লাস নিয়ে আর নেন নাই। ও আচ্ছা, আচ্ছা। আচ্ছা জীবনে বেসিকটা, আমি আমি তো আজকে বেসিক না, আজকে তো আমি লিমিট মেসেজ দিছি, লিমিটটা অনেকের সমস্যা আছে। আচ্ছা দেখো, আচ্ছা অসুবিধা নাই, ওকে। এই যে এখন অনেকে জয়েন করতেছে, দেখি কে কে জয়েন করছে নতুন, বুঝছো? সাদিয়া, আফসা, আচ্ছা যাক, অসুবিধা নাই, আরিফা, ওকে। এখন হচ্ছে শোনো, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা একটু ভালো করে বুঝো, শোনো, এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার উদ্দেশ্য হচ্ছে পরমাণুর ভিতরে যে নিউক্লিয়াস আছে এটা আবিষ্কার করা, বুঝছো? রাদার, সবাই লেখো, রাদারফোর্ডের, রাদারফোর্ডের আলফা, পরে আমি এটা ইয়া দেখাবো, একটা, হ্যাঁ, ভিডিও দেখাবো, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, ঠিক আছে? এখন শুনো, কেমিস্ট্রিতে কোনো জিনিস পড়ার সময়, যেমন এই জিনিসটা তুমি পড়তে চাও, হ্যাঁ, আগে এটা একটু উদ্দেশ্যটা জানবা, এই পরীক্ষাটা কেন করা হয়েছে। এই পরীক্ষার উদ্দেশ্য হচ্ছে কি জানো? নিউক্লিয়াস আবিষ্কার করা। কি আবিষ্কার করা? নিউক্লিয়াস, বুঝছো? মানে এই পরীক্ষার মাধ্যমে নিউক্লিয়াসকে ইনভেন্ট করা হয়েছে, নিউক্লিয়াস আবিষ্কার করা হয়েছে এই পরীক্ষার মাধ্যমে। কিভাবে একটু দেখো, মানে এই পরীক্ষা করে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর ভিতরে যে নিউক্লিয়াস আছে, পরমাণুর ভিতরে যে নিউক্লিয়াস আছে এটা আবিষ্কার করছে। এখন দেখো, তোমরা যে একটু একটু যে উল্টা পাল্টা পড়ছো, দেখো তোমরা কিন্তু রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ, সরি, রাদারফোর্ডের পরমাণু মডেল পড়ছো, পড়ছো না? পড়ছো, পড়ছো নি সবাই? জি স্যার পড়ছি। পড়ছো, কিন্তু এটা পড়ার আগে কিন্তু তোমার এটা পড়ানোর দরকার ছিল, এসএসসি তে অবশ্যই এটা আগে পড়ার দরকার। দেখো, আগে তো নিউক্লিয়াস আবিষ্কার করছে, তারপরে না মডেল দিছে নাকি? জি আগে আবিষ্কার করছে নিউক্লিয়াস, তারপরে না মডেল। কিন্তু আমরা পড়ছি, আমরা তোমরা বড় উল্টা, ইন্টারমিডিয়েট পড়বো এটা আলফা করে বিচ্ছুরণ, কিন্তু এসএসসি তে এটা এটা পড়ায় না। এটা এসএসসি তে পড়লে ভালো ছিল। দেখো, এই এক্সপেরিমেন্টটা করতে হলে, মানে আমরা যে এক্সপেরিমেন্টটা করব, তাহলে আমাদের নিশ্চয়ই ইনস্ট্রুমেন্ট লাগবে, লাগবে না? তাহলে আমাদের লাগবে কি স্যার। কি প্রয়োজনীয় যন্ত্রপাতি, ঠিক আছে, প্রয়োজনীয়, এই যুগজীকরণ পড়াবো 10:30, 10টার পরে, আগে এখন পড়াবো লিমিট, বেসিক, প্রয়োজনীয়। আজকে আজকে কয় না, ঘন্টা ক্লাস হবে স্যার? যুগ তুমি বুঝবে না, এটা ওরা বুঝবে। প্রয়োজনীয়, হ্যাঁ, মানে যন্ত্রপাতি বা উপকরণ, উপকরণ।
আমাকে বলো কি কি লাগে। বিকার। না না, এটা তো লাগবে কি, আলফা কণা লাগবে, কি লাগবে? ফার্স্ট কথা হচ্ছে কি লাগবে? আলফা কণা। কণা। আলফা কণা মানে কি একটু আগে বুঝাই ফেলছি, তাই না? হিলিয়াম নিউক্লিয়াস। কি লাগবে? এই যে এটা এক ধরনের রেডিয়েশন আর কি, রেডিয়েশন, একটু আগে বলছি আমরা। সেকেন্ড যেটা লাগবে, স্বর্ণের পাত লাগবে। কি লাগবে? স্বর্ণের পাত। স্বর্ণ নিশ্চয়ই দেখছো, জি দেখছি স্যার। পাতলা। আর ওটা লাগবে জিঙ্ক সালফেটের পর্দা। জিঙ্ক সালফেটের পর্দা। স্ক্রিন একটা লাগবে, ব্ল্যাক। জিঙ্ক সালফেটের স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যাবে। তাহিয়া বলো, তাহিয়া তুমি বলো কি কি লাগবে এক্সপেরিমেন্ট করতে হলে? আলফা কণা, স্বর্ণের পাত আর জিঙ্ক সালফেটের পর্দা। হ্যাঁ, এই তিনটা লাগবে এক্সপেরিমেন্ট করতে হলে। এই এক্সপেরিমেন্ট করার উদ্দেশ্য কি? নিউক্লিয়াস আবিষ্কার করা। হ্যাঁ, মানে সে তো আসলে অ্যাকচুয়ালি কি জানো, মানে পরমাণুর ভিতরে কি জিনিসটা আছে, ধনাত্মক চার্জ না ঋণাত্মক চার্জ আছে, হ্যাঁ, ওইটা বুঝার জন্য কিন্তু এটা করছিল। ফার্স্টে কিন্তু জানতো না। প্রথমে তো পরমাণু আবিষ্কার হয়েছে, কিন্তু পরমাণুর ভিতরে কি আছে এটা কিন্তু আগে সায়েন্টিস্টরা জানতো না, বুঝছো? পরমাণু আবিষ্কারের অনেক অনেক পরে পরে ওইগুলা নিউক্লিয়াস আবিষ্কার করা হয়েছে আর কি, বুঝছো? যে পরমাণুর ভিতরে কি কি আছে। আগে আগে এক সময় বলতো, ভালো করে আমার কথা শোনো, আগে এক সময় বলতো যে তোমার অণুই সবচেয়ে ক্ষুদ্র, এক সময় বলতো আর কি, বুঝছো? পরে না বলছে না না, আরো ছোট জিনিস আছে, সেটা কি? পরমাণু। পরে বলছে না ওইটা না, পরমাণু চেয়ে আরো এ- ক্ষুদ্র জিনিস আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, বুঝো নাই? এরকম আর কি। এটা এই আস্তে আস্তে দেখলে এখন বলি ইলেকট্রনের চেয়ে আরো ক্ষুদ্র জিনিস আছে, কয়েকদিন পরে বলবো যে না আরো ক্ষুদ্র জিনিস আছে। ঠিক আছে, এগুলো শেষ হবে না, এগুলো ক্ষুদ্র জিনিস হইতেই থাকবে। আচ্ছা, এখন দেখো এই এক্সপেরিমেন্টটা কিভাবে করছে একটু দেখো সবাই। এটা করার জন্য প্রথমে একটা স্বর্ণের পাত রাখছে, বুঝছো? পাতলা স্বর্ণের পাত। স্বর্ণের পাতে নিশ্চয়ই স্বর্ণের পরমাণু আছে। স্বর্ণের পাতে কিসের পরমাণু আছে? স্বর্ণের পরমাণু। স্বর্ণের পাতে কি থাকবে? স্বর্ণের পরমাণু থাকবে। দেখো তাহলে এই দেখো এই দিক থেকে আমরা, আমি একটু লাল কালিতে দেখাই, আলফা কণা আমরা এদিকে পাস করবো, এই দিকে। এগুলো সব আলফা কণা। আলফা কণা হ্যাঁ, আলফা কণা, এই সবগুলো হচ্ছে আলফা কণা। আলফা কণা সবটা আলফা কণা, আলফা কণা এদিকে যাচ্ছে। আর এইখানে তুমি একটা স্বর্ণের পাত রাখবা। কিসের পাত রাখবা? স্বর্ণের। স্বর্ণের। স্বর্ণের কালার তো স্বর্ণ আর গোল্ডেন স্যার, গোল্ডেন, এই যে গ্রিন কালারটার পাশে আপনার। এটা এটা গ্রিন কালার পাশে, জি স্যার। এটা তো হলুদ আছে, দেখ। ধরো স্বর্ণের এইটাই পাত, দিয়ে দেন। এটা স্বর্ণের পাত একটা, হ্যাঁ, এই যে এটা স্বর্ণের পাত। ঠিক আছে, স্বর্ণের পাতে যদি স্বর্ণের পরমাণু থাকে না, যেহেতু পরমাণু থাকে, ধরে নিলাম আর কি, আমরা এইভাবে দিচ্ছি আর কি। দেখো এখন কি হবে, আর ডান দিকে এরকম একটা স্কিন থাকবে, এরকম একটা কালো স্কিন থাকবে। কালো। কালো, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এরকম একটা কালো স্কিন থাকবে। এটা হচ্ছে তোমার জিঙ্ক সালফাইডের পর্দা। জিঙ্ক সালফাইডের পর্দা এটা। পর্দা। হ্যাঁ, এটা হচ্ছে জিঙ্ক সালফাইডের পর্দা। ঠিক আছে, জিঙ্ক সালফাইডের পর্দা এটা। এখন দেখো, যখনই যখনই ভালো করে খেয়াল করে দেখো, যে আলফা কণা মানে এটা ধনাত্মক চার্জ, তাই তো? এটা যখনই এখানে পাস করা হয় তখন কি হয় জানো? এই আলফা কণাটা, এই যে লাল কালারের যে আলফা কণাটা, এটা যখন এইদিকে যায়, মানে আলফা রেডিয়েশন তুমি দিবা, দেওয়ার সাথে সাথে যখন এইখানে যায়, তো এইখানে গিয়ে এটা একটু বাঁকা হয়ে চলে যায়, বাঁকা হয়ে গিয়ে পর্দার মধ্যে পড়ে, বুঝছো? এইদিকে যেটা যায় এটা একটু বাঁকা হয়ে গিয়ে এই পর্দার মধ্যে পড়ে। আর মাঝখান থেকে যে কণাগুলা যাচ্ছে, এইগুলা গিয়ে এইভাবে গিয়ে সে একবারে রিটার্ন চলে আসে। আলফা কণাগুলা কি করে রিটার্ন রিটার্ন চলে আসে। চলে চলে আসে। আসে। আর এইখান থেকে যে আলফা কণাগুলো যাচ্ছে, এটা একবার সরাসরি এখানে চলে যাচ্ছে, বুঝছো নাকি? দেখা গেছে কি জি জানো, স্যার। প্রায় জি স্যার। 99% কণা, ভালো করে বুঝো, 99% আলফা কণা এভাবে চলে যাচ্ছে, কোনো আঁকা বাঁকা হচ্ছে না, সরাসরি চলে যাচ্ছে। এই যে এরকম অসংখ্য কণা এভাবে সরাসরি চলে যাচ্ছে। কিছু কিছু কণা বাঁকা হচ্ছে, দুই একটা কণা অবশ্য বাঁকা হচ্ছে, যে এখানে কি একটু হালকা বাঁকা হয়ে গেছে আর কি। হ্যাঁ, সবাই একটু ভালো করে খেলে, জিঙ্ক সালফেট তো ব্ল্যাক ব্ল্যাক না নেই। তাহলে এই যে আলফা কণাগুলা, এই যে আলফা কণা, এই যে আলফা কণাগুলা, এই আলফা কণাগুলা দেখো প্রায় 99%
আলফা কণা কি করছে, এই যে জিঙ্ক সালফাইডের এই যে সরি গোল্ডের যে পাত আছে এটা ভেদ করে চলে গেছে আর কি। পাত পাতটা ভেদ করে চলে এই পর্দার মধ্যে পড়ছে। এখন যে জায়গায় পড়বে এই জায়গাটা আলোকিত হবে না? এটা তো এক ধরনের জি রেডিয়েশন, তাই না? এক ধরনের জি আলো। এখানে আলোকিত হবে, এটা আলোকিত হবে কিনা বলো? আলোকিত। আবার এই যে এই জায়গাটাতেও, এই জায়গাটা কি হবে? এটা আলোকিত হবে, আলোকিত হবে। কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো, কোনো সমস্যা নাই। স্যার, ওই তাহলে যে আপনি বলছিলেন যে ওই যে বাঁকা হয়ে যে রশ্মিগুলো চলে যায়, এগুলা কেন চলে যায়? কারণ ওই যে যখন শোনো শোনো শোনো, আলফা কণা কেমন, আলফা কণার চার্জ কেমন, ধনাত্মক না নেই? জি স্যার। ধনাত্মক না? জি আলফা কণার চার্জ তো তোমার ধনাত্মক, তাই তো? ধনাত্মক। তাহলে পরমাণুর ভিতরে কি আছে এটা কিন্তু আগে সায়েন্টিস্টরা জানতো না। যখন দেখছে যে, এইটা তো জানি আমরা ধনাত্মক চার্জ কি করে বিকর্ষণ করে না? হ্যাঁ, এটা জানি, এটা জানি। এটা এটা তো তখন জানতো সায়েন্টিস্টরা, বুঝো নাই? যে জি। ধনাত্মক চার্জ কি করে ও, বিকর্ষণ। এইটার কেন্দ্রে নিউক্লিয়াস থাকার কারণে হ্যাঁ নাকি যে হ্যাঁ এটা বিকর্ষণ হ্যাঁ করছে? হ্যাঁ হ্যাঁ, ও, এই যে হালকা একটু বিকর্ষণ যদি এদিকে যেদিকে, যেটা একবার সরাসরি গেছে নিউক্লিয়াসের মধ্যে দিয়ে, এটা আবার ফিরে চলে আসছে। বুঝছি স্যার, বুঝছি। মানে 1% না, আরো প্রায় 99.99% কণা কি করে জানো, বেদ করে চলে গেছে। আর 0.01% কণা কি করছে, ব্যাক বেদ করে করতে চলে পারে নাই। আসছে। মানে ব্যাক করে আইছে, মানে জি ফিরে চলে আসছে আর কি। দেখো এইখান থেকে কিন্তু অনেক জিনিস বোঝা গেছে, 99% কণা যেহেতু ব্যাক করে চলে গেছে, তার মানে পরমাণুর অধিকাংশ জায়গা হচ্ছে ফাঁকা। একটা পরমাণুর অধিকাংশ জায়গা কি হবে, ফাঁকা হবে। আর এবার তুমি কি বুঝছো এটা? হ্যাঁ, তাহিয়া তুমি কি বুঝছো? জি স্যার, বুঝছি। হ্যাঁ। তাহলে এখানে কি হচ্ছে যে 99%, তার মানে 99.9% কণা চলে গেছে, তার মানে হচ্ছে পরমাণু সকল ম্যাক্সিমাম জায়গা কি ফাঁকা। আর অল্প কণা ফিরে আসছে, এর মানে কি, যেহেতু আলফা কণাটা ধনাত্মক, তাহলে মাঝখানে কি আছে, একটা পরমাণুর মাঝখানে কি আছে, ধনাত্মক চার্জ আছে, তাই না? মাঝখানে নিশ্চয়ই একটা ধনাত্মক চার্জ আছে। যেহেতু ধনাত্মক চার্জকে বিকর্ষণ করে, এই জন্য অল্প কণা ফিরে আসছে। আর যেহেতু খুব কম সংখ্যক কণা ফিরে আসছে, তাহলে এই জন্য নিউক্লিয়াসটা খুবই ক্ষুদ্র। পরমাণুর নিউক্লিয়াসটা খুবই ক্ষুদ্র। তোমরা কিন্তু ক্ষুদ্র। রাদারফোর্ডের পরমাণু মডেলে পড়ছো যে নিউক্লিয়াসের পরমাণুর সাপেক্ষে নিউক্লিয়াসটা অতি ক্ষুদ্র। অতি ক্ষুদ্র কি এইভাবে কইছে, এই যে এক্সপেরিমেন্ট থেকে কইছে। বুঝা গেছে? জি। ওকে। তার মানে আর এই জায়গাটা কি হয়েছে জানো, পরমাণু এই যে এই জায়গাটা কিন্তু অন্ধকার হয়েছে। এই জায়গাটা কি হবে, এটা ডার্ক। এই অংশটা খুব অন্ধকার। অল্প একটু জায়গা কি হবে, সেটা অন্ধকার। বুঝে গেছে? জি স্যার। অল্প একটু জায়গা অন্ধকার। তার মানে দেখো অনেকটা জায়গা আলোকিত, পর্দাটার অনেক জায়গা কি আলোকিত, আর অল্প একটু জায়গা অন্ধকার। এই একটু জায়গা অন্ধকার থেকে বুঝছে যে কিছু কণা হয়তো একবারে সরাসরি ব্যাক করে চলে আসছে। তাহলে এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা কি বুঝলাম, পরমাণুর মাঝখানে ধনাত্মক চার্জ যুক্ত কিছু একটা আছে, তাই না? জি। পরে এই ধনাত্মক চার্জ যুক্ত কিছু যে জিনিসটা আছে, এটার নামে পরে নিউক্লিয়াস দেওয়া হয়েছে। এটার নাম কি দিছে? নিউক্লিয়াস। নিউক্লিয়াস। এরপরে নিউক্লিয়াস আবিষ্কার করার পরে প্রায় মনে হয় 2-3 বছর পরে তখন রাদারফোর্ড আবার পরমাণু মডেল দিছে। বুঝে গেছে? জি, বুঝছি তাহলে স্যার। এই এক্সপেরিমেন্টে কিন্তু আগে আসছে, এরপরে কিন্তু মডেল আসছে। তোমরা বই পড়ার সময় একটু খেয়াল করবা আর কি, হ্যাঁ, ইন্টারের বই যখন পড়বা। এটা ঠিক আছে, ক্লিয়ার? এটা এই ক্লিয়ার স্যার। হচ্ছে, হ্যাঁ এটা। তাহলে এখন আমি তোমাকে যদি প্রশ্ন করা হয়, এখানে জিঙ্ক সালফেটের পর্দা কেন ব্যবহার করা হয়েছে, কি কে বলবা? বলবো হ্যাঁ বলো, বলবো তুমি স্যার। বলো, হ্যাঁ বলো। এখানে জিঙ্ক সালফেটের পর্দা ব্যবহার করা হয়েছে কারণ এই যে আলফা রশ্মিটা যখন স্বর্ণের পাতের ভিতর দিয়ে যাবে, হুম। তখন এই কালো পর্দায় পড়ার সাথে সাথে যাতে ওই আলোটা আলোকিত হয়ে যায়। হ্যাঁ আর বোঝা যদি যায় আর কি, হ্যাঁ যাচ্ছে যে এটা আর মানে, যদি নিউক্লিয়াস দিয়ে সরাসরি চলে যায় তাহলে তো আলোটা যাবে না, হ্যাঁ মানে এটা জাস্ট ফিরে বোঝার যাবে। জন্য, হ্যাঁ, রেডিয়েশন গুলো যাচ্ছে না আর কি, কোন দিক দিয়ে অন্ধকার বেশি হয়ে যাচ্ছে যাবে। কোন দিক জি দিয়ে কম স্যার। যাচ্ছে, হ্যাঁ এটা বোঝার জন্য, ঠিক আছে? এটা জাস্ট এটা বোঝার জন্য। স্যার, হ্যাঁ বলো। কে? আমরা কোচিং এর গ্রুপের লিংক দিছিলানি। মনে নাই, দিছি কিনা। দিছি মনে হয়, সকালে দিছিলাম, সকালে দিছিলাম। ওকে। যে টানা খে যে মুনতাহা কোনটা নতুন যে আইছে স্যার। জয়েন করছে নি? না স্যার, ফৌজিয়া, তাই বুঝিন দেখতেও না। কি দেখছে? আচ্ছা ঠিক আছে, দেখবো না কেন, আমি তো গ্রুপে দিছি মনে হয়। আচ্ছা ওকে, এটা আমরা বুঝতে পারছি না? ক্লিয়ার? ঠিক আছে, এই হচ্ছে আলফা কোণা বিচ্ছুরণ পরীক্ষা। এখন কোনো প্রশ্ন আছে কিনা, কোনো প্রশ্ন থাকলে বলতে পারো।
আলফা কণা বিচরণ পরীক্ষার কোনো প্রশ্ন আছে কিনা, কোনো কোশ্চেন আছে? না স্যার। নাই, ওকে ঠিক আছে। আর এরপরে তোমরা এখন তোমাদের কাজ হচ্ছে কি জানো, তোমরা এখন এটা খুব ভালো করে পড়তে হবে, যদি ইন্টারমিডিয়েট বই থাকে, এসএসসি বই তো এটা নাই, ঠিক আছে। এটা okay, পড়তে পারলে ভালো। আচ্ছা এখন আসবে দেখো, এরপরে আসবে মডেল। এরপরে কি আসবে? রাদারফোর্ডের মডেল। পরমাণু মডেল। এরপরে আসবে রাদারফোর্ডের পরমাণু মডেল। পরমাণু মডেল তোমরা এসএসসি বইয়ে তো পড়ছো নিশ্চয়ই, পড়ছো না? পড়ছো। জি পড়ছি স্যার। আচ্ছা, আমি আসলে রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে তেমন কিছু বলবো না, আমি ভুরের পরমাণু মডেল নিয়ে কথা বলবো। আর রাদারফোর্ডের পরমাণু মডেল তোমরা অলরেডি জানো সবাই, তাই না? এটা সীমাবদ্ধতা কি? রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা হচ্ছে এখানে এই যে পরমাণুগুলো, এই যে ইলেকট্রন গুলা যে কক্ষপথে ঘুরে, এটার কোনো আকার আকৃতি সম্পর্কে কোনো বিবরণ দেওয়া আর হয় তার নাই। নাম অত দেয় নাই, নাম দিছে? হ্যাঁ, নাম দেওয়া হয় নাই। আর হচ্ছে গিয়ে এটা যে সূর্যকে যে কেন্দ্র করে ঘুরে, এটা তো হচ্ছে গিয়ে স্যার এইটাও ভুল। মানে ভুল এই বলতে সূর্য, না, মানে সে কি করছে, সে তো সৌরজগতের সাথে তুলনা করছে, তাই না? হ্যাঁ সৌরজগতের সাথে তুলনা করছে। পরমাণুর মডেলকে সে সৌরজগতের সাথে তুলনা করছে, কিন্তু সৌরজগতে তো গ্রহগুলার কোনো চার্জ নাই, চার্জ আছে? আমরা যখন চার্জহীন গ্রহের সাথে চার্জযুক্ত ইলেকট্রনের তুলনা তুলনা করছে, করছে আর কি। হ্যাঁ, এইটা জি তার স্যার। ভুল হয়েছে। আর একটা হচ্ছে যে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বলছে যে ইলেকট্রন গুলো না ঘুরে। আর আরেকটা হচ্ছে গিয়ে এই যে এটা বলো। এক অণু বিশিষ্ট হাইড্রোজেনের সম্পর্কে এই যে না না, ধারণাটা দেয় নাই। এটা সব ঘুরে না, যাক। এটা করে দেখো, এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ইলেকট্রন গুলো ঘুরে, এভাবে ঘুরে না, জি নিউক্লিয়াসকে স্যার। কেন্দ্র করে ইলেকট্রন গুলো যে ঘুরে, তাহলে ধরো এটা মাঝখানে তো নিউক্লিয়াস, ইলেকট্রন গুলো ঘুরতেছে, তাহলে এটা ঘুরতে ঘুরতে একসময় কি হবে? ঘুরতে ঘুরতে কি করবে? একসময় সে নিউক্লিয়াসে পতিত হবে না? বুঝো না পতিত মনে হয়, হবে এটা স্যার। বলতেছে ধরো, এটা বলতেছে, এই ঘটনাটা বুঝো, শোনো। কক্ষপথ ক্ষয় হয়ে যাবে আর কি। না কয় বুঝবে, দেখো, ওরা মাঝখানে নিউক্লিয়াস, তাই না? নিউক্লিয়াসের মধ্যে তো প্রোটন আছে, নিউট্রন আছে, ভালো কথা। এখন যেহেতু বাইরে থেকে, যেহেতু ইলেকট্রন গুলো এরকম বিভিন্ন ইলেকট্রন যেগুলো যদি ঘুরতেছে না, তো এই ঘুরতে ঘুরতে সে তার শক্তি একসময় হারাবে না? হারাবে কিনা বলো? সে হ্যাঁ হারাবে এইভাবে স্যার। ঘুরতে ঘুরতে শক্তি এইভাবে হারাবে, হারাইতে হারাইতে একসময় কি হবে জানো? সে নিউক্লিয়াসে পতিত হয়ে যাবে। ইলেকট্রন যদি নিউক্লিয়াসে পতিত হয়, তাহলে নিঃশেষ হয়ে যাবে। হ্যাঁ, তখন এই পরমাণুর কোনো এক্সিস্টেন্স থাকে না, এই পরমাণুটা কি থাকবে না? তখন পরমাণু নাই, তখন কি নাই? পরমাণু নাই। এখন বলো, যদি পরমাণু না থাকে তাহলে কি অণু আছে? যদি মনে করে এটা ধ্বংস হয়ে যেত, ধরো একটা মানে ইলেকট্রন আর প্রোটন মিলে এটা মানে হয়ে গেছে, এটা বিলীন হয়ে গেছে আর কি, একসাথে মিলে গেছে, মিলে গেলে কিন্তু এটা তার এই মডেলটা থাকতেছে না, মানে পরমাণুর কোনো এক্সিস্টেন্স থাকতেছে না আর কি, বুঝছো? জি পরমাণু না থাকলে তো অণু নাই, আছে অণু? অণু না থাকলে কি পদার্থ আছে? নাই। নাই স্যার। পদার্থ না থাকলে কি এই পৃথিবী আছে? নাই। নাই স্যার। আর পৃথিবী না থাকলে কি এই সৌরজগৎ আছে? স্যার হ্যাঁ। হবে স্যার, পৃথিবী ছাড়া সৌরজগৎ হবে তো। হ্যাঁ না, আরে তুমি যে মজা। যে জায়গায় চিন্তা করো, যে গ্রহ চিন্তা করো, নিশ্চয়ই এখানে তো পদার্থই আছে। মানুষ না থাকুক, অন্য জি জি পদার্থ আছে স্যার। না নেই? মানে আমি এটা জি জি বুঝাইছি, স্যার। যদি পরমাণুটা ধ্বংস হয়ে যায় তাহলে তো অণু নাই, অণু না থাকলে তো পদার্থ নাই, না পদার্থ স্যার। না থাকলে পৃথিবী নাই। আর এই পৃথিবী না থাকলে কি আমাদের আজকে কেমিস্ট্রি করার দরকার ছিল কষ্ট করে? তো পৃথিবীর মানুষের কোনো এক্সিস্টেন্স নাই, অস্তিত্ব নাই। এটা অবশ্য জটিল কথা, তোমরা হয়তো বুঝবে না এটা। তোমরা কি আমার কথা বুঝতে পারছো কিছুটা? বুঝছি স্যার। তার মানে যদি এই ঘটনা ঘটে, যদি ইলেকট্রন এভাবে ঘুরেই এটা যদি সঠিক ব্যাখ্যা না দিতে পারে, তাহলে তো পরমাণুর কোনো এক্সিস্টেন্স থাকে না। পরমাণু না থাকা মানে কি, পৃথিবীর কোনো মানে পৃথিবীতে কোনো মানুষই থাকার কথা না, মানে কোনো কিছুই থাকার কথা না। এটা একটা বড় ধরনের সীমাবদ্ধতা, মানে এই ব্যাপারে কোনো ব্যাখ্যা দিতে পারে নাই। বুঝতে পারছো? এই ব্যাপারে কোনো ব্যাখ্যা নাই। বুঝছি। জি ইলেকট্রন স্যার। ঘুরতে ঘুরতে সে তার এনার্জি হারাবে, তাইলে সে নিউক্লিয়াসে পতিত হবে, ফলে পরমাণু ধ্বংস হয়ে যাবে। পরমাণু ধ্বংস হয়ে যায় মানে কি, অণু, পদার্থ, এগুলো কোনো কিছুর এক্সিস্টেন্স থাকে না। ঠিক আছে? এটা সবাই কি বুঝতে পারছো তো নাকি? ক্লিয়ার? তাহিয়া তুমি কি বুঝছো? জি স্যার। Okay, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে মানে রাদারফোর্ডে, তোমরা যে এসএসসি বোর্ডে থেকে আবার পড়বা রাদারফোর্ডের পরমাণু মডেল। তাহিয়া বলো, তুমি দু একটা পয়েন্ট বলো রাদারফোর্ডের পরমাণু মডেলের কয়েকটা মানে মানে তুমি বই থেকে বলো, অসুবিধা নাই যদি তোমার কাছে বই থাকে। প্রথমটা কি বলছিল রাদারফোর্ড পরমাণু মডেলে?
স্যার মডেলটা বলবো। হ্যাঁ হ্যাঁ, প্রথম পয়েন্টটা বলো। রাদারফোর্ডের পরমাণু মডেল প্রথম পয়েন্ট। পরমাণুর কি একটি কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম নিউক্লিয়াস। হ্যাঁ, নিউক্লিয়াসের ভেতরে প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে এই ইলেকট্রন অবস্থান করে। এইভাবে বলছে নাকি? ফার্স্টে তো এই কথা বলছে না, প্রথমে কি বলছে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলা ঘুরে, এগুলো এই কথা বলছে না ফার্স্টে? প্রথমে কি বলছে? প্রথম যে মডেল, প্রথম যে এটা স্বীকার্যটা কি বলছে? ফার্স্টে কি বলছে? প্রথমটা বই দেখি। প্রথমটা বলছে যে পরমাণুর একটি কেন্দ্র আছে, হ্যাঁ, এই কেন্দ্র কেন্দ্রের আছে, নাম নিউক্লিয়াস। নিউক্লিয়াস। হ্যাঁ, পরেরটা? এরপরে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর এই ভেতরে দাঁড়াও দাঁড়াও, বেশিরভাগ জায়গা এই পায়। যে দেখো পরমাণু যে এই যে নিউক্লিয়াস যে অনেক ক্ষুদ্র, এটা কিন্তু একটু আগে আমি পড়াইছি পড়াইছি, মনে আছে? ওই যে অল্প সংখ্যক কণা ফিরে আসছে, তার মানে নিউক্লিয়াসটা অনেক ক্ষুদ্র। আর পরমাণু অধিকাংশ জায়গায় যে ফাঁকা, এটা কিভাবে বুঝছি আমরা? এই যে রাদারফোর্ডে ইয়র আলফা কণা বিচরণ হ্যাঁ, পরীক্ষাতে, বুঝছো নি? জি স্যার। এই যে এসএসসি তোমরা পড়ছিলে, এটা তো না বুঝে পড়ছো। পরমাণু যে অধিকাংশ জায়গা ফাঁকা, জি স্যার। এটা রাদারফোর্ডের আলফা কণা বিচরণ পরীক্ষার মাধ্যমে আমরা বুঝছি। এরপরে বলো, এরপরটা কি? আহ, সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘুরে, তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন গুলো ঘুরছে। আচ্ছা, তোমার কথা, তোমার নেটে কোনো সমস্যা না? তোমার বাসায় কি ওয়াইফাই নাই নাকি? ওয়াইফাই আছে? জি না স্যার। মোবাইলের ডাটা? জি, জি স্যার, মোবাইলের নেটওয়ার্ক। ওই জন্য একটু তোর কথাটা একটু, ওর কথাটা একটু ভেঙে ভেঙে আসছে না? জি স্যার। ওকে, আচ্ছা তাহলে এটা আবি তুমি বলো, সে কি বলছে, লাস্টটা কি বলছে? এই সৌরজগতের গ্রহগুলো যেরকম সূর্যকে কেন্দ্র করে চারিদিকে ঘুরছে, ঠিক তেমনি ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চারিদিকে ঘুরছে। হুম, হুম। ঘুরছে, এই যে এই ঘোরার মধ্যে সমস্যা দেখছো? একটু জি আগে স্যার। যে আমি সীমাবদ্ধতাটা শিখাইলাম এটা। ওকে, এই হয়েছে। তাহলে তোমরা নিজেরাই তো মডেলটা আলোচনা করছি আমরা, একজনের আনসার বলছো, হ্যাঁ গুড, তাইয়া খুব সুন্দর বলছে, তুমি ভালো বলছো। এখন বুরের পরমাণু মডেল, বুঝছো? এখন আমরা যেটা পড়বো সেটা কি? বুরের, এইটা বুরের খুবই, পরমাণু মডেল। হ্যাঁ তোমরা এসএসসি যা পড়ছো এখানে আমরা অনেক অ্যাডভান্স জিনিস পড়বো। বুরের পরমাণু মডেল, পরমাণু, এইটা রাদারফোর্ডের থেকে তো অনেক উন্নত স্যার। হ্যাঁ অনেক উন্নত। প্রথম যে কথাটা সে বলছে, বুঝছো, ফার্স্ট যে কথাটা সে কি করছে জানো? প্রথমে সে শক্তি স্তরের ধারণা দিছে। কিসের ধারণা দিছে? শক্তি স্তরের। হ্যাঁ, আসলে একটা মডেল করতে গেলে আরেকটা মডেল সম্পর্কে কিন্তু জানতে হবে। দেখো আগে সে কইছিল কি, মিস্টার রাদারফোর্ড কইছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো ঘুরে, কিন্তু ইলেকট্রন গুলো যে পথ দিয়ে ঘুরে, যে জায়গা দিয়ে ঘুরে, এটা বলে নাই। শক্তি স্তর সম্পর্কে কোনো ধারণা দেয় না, তাই না? হ্যাঁ, কি জি করছে? স্যার। এ শক্তি স্তরের ধারণা প্রথমে কি দিছে? শক্তি স্তরের শক্তি ধারণা। স্তরের দ্বারা ও তো হ্যাঁ, ধারণাটা স্যার 3 স্টেপে দিছে মনে হয়। না ধারণা তো ধারণা, মানে এই শক্তি স্তরের ধারণাতে একটা পয়েন্ট। পরের পয়েন্ট কি জানো? আচ্ছা বলো, রাদারফোর্ডের পরমাণু মডেল, রাদারফোর্ড কি কখনো বলছে যে ইলেকট্রনের, মানে ইলেকট্রনের ভর আছে, এই কথা কখনো বলছে? ইলেকট্রনের না বেগ স্যার। আছে, কোন মডেলটা যে তোমরা পড়ছো, বলো ইলেকট্রনের ভর আছে, ইলেকট্রনের বেগ আছে, এই ব্যাপারে কি কোনো কথা বলছে মডেলে? ভালো করে দেখো, কোনো জায়গায় বলছে জি কিনা? না, না বলে নাই, বলে বলে নাই। নাই। তাহলে প্রথমে শক্তি স্তরের ধারণা সে দেয় নাই। তারপরে বুড়ি কি বলছে? বলছে কৌণিক ভরবেগের সে ধারণা দিছে। কিসের ধারণা দিছে? কৌণিক ভরবেগের। কৌণিক ভরবেগের। অঙ্ক করে বের করতে হয় এগুলা। হ্যাঁ, কৌণিক ভরবেগের ধারণা, বুঝছো? এটা আমি ব্যাখ্যা দিব। আর 3 নম্বর সে আরেকটা কথা কি বলছে জানো? যে এখানে যে আমাদের যে এই যেহেতু শক্তি স্তরের কথা বলছে, শক্তি স্তরে একটা শক্তি স্তর থেকে ইলেকট্রন কিন্তু আরেকটা শক্তি স্তরে যায়, বুঝছো? শক্তির শোষণ এবং বিকিরণ, এই কথা বলছে, আমি বুঝাবো সবটা। দেখো, শক্তির শোষণ বা বিকিরণ, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গেলে শোষণ, আর নিম্ন আসতেছে। শক্তি স্তর থেকে উচ্চ শক্তি শক্তি শোষণ বা স্তর। বিকিরণ, হ্যাঁ, জি। শক্তি শোষণ বা বিকিরণ বা বর্ণালী সৃষ্টির ধারণা দিচ্ছে। বর্ণালী, বর্ণালী সৃষ্টির ধারণা। ধারণা, ঠিক আছে? সে বর্ণালী সম্পর্কে একটা নলেজ দিচ্ছে আর কি, বুঝতে পারছো? বর্ণালী, স্পেকট্রাম, স্পেকট্রাম, ঠিক আছে? এই দেখো, পৃথিবীতে আমরা যত রং দেখি, বুঝছো, কালারটি দেখি, এগুলো বর্ণালীর বিষয়। এটা একটু দেখো। এখন প্রথম কথা হচ্ছে, আমরা একটু রাদারফোর্ডের মডেলটা একটু তোমাদেরকে একে দেখাই,
যে প্রথম যে শক্তি স্তরের ধারণা বলতে এইটা দেখো, এই যে নিউক্লিয়াস, তাই না? নিউক্লিয়াসের বাইরে এই হচ্ছে বৃত্তাকার, এই যে এইগুলা, এই যে জায়গাগুলা, বৃত্তাকার যে জায়গাটা আর কি, এটা বুঝছো, এই যে বৃত্তাকার যে জায়গাটা, এগুলাকে কি বলে? এগুলাকে অরবিট বলে না? অরবিট ওই দিন বলছিলাম কিন্তু, অরবিট, এটা কি বলে? অরবিট। অরবিট, এটা ফার্স্ট অরবিট, এটা হচ্ছে তোমার সেকেন্ড অরবিট, আর এটা হচ্ছে কি অরবিট? থার্ড অরবিট। অরবিট এটাকে আমরা ইচ্ছে করলে শক্তি স্তর বলতে পারি, কি বলতে পারি? স্থির কক্ষপথ, স্থির শক্তি, মানে এটাকে শক্তি স্তর, স্থির কক্ষপথ, অরবিট এগুলো বলা যায়। তাহলে বোর কি বলছে? শক্তি স্তরের ধারণা দিচ্ছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো যে পথে ঘুরে, এর নাম হচ্ছে শক্তি স্তর বা অরবিট। এটাকে শক্তি স্তর বলে, অরবিটও বলে। শক্তি স্তর বলে, আবার কি বলে এটাকে? অরবিটও বলে। তাসনিম, তুমি কি শুনতেছি, কিছু বুঝতেছো? আচ্ছা, এরপরে দেখো কৌণিক ভরবেগের ধারণা। সে কি কিসের ধারণা দিছে? কৌণিক ভরবেগের। যেমন মনে করো এই যে এখানে যে ধরো এখানে একটা ইলেকট্রন আছে, ইলেকট্রনের ভর হচ্ছে তোমার এম, ভর কত? এম। আর ইলেকট্রনটা যে বেগে ঘুরতেছে বি, আর তার এটা যে রেডিয়াসটা, প্রত্যেকটা সেলের যে রেডিয়াস, এটা হচ্ছে তোমার আর। তাহলে আর ইকুয়াল টু হচ্ছে এন এইচ বাই কত? 2 পাই। মানে সে কৌণিক ভরবেগের একটা ইকুয়েশন বানাইছে, ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণা দিচ্ছে যে ধরো ইলেকট্রনটা বিবেগে ঘুরে, ইলেকট্রনের ভর কত? এম। আর এই যে প্রত্যেকটা সেলের যে ব্যাসার্ধ, হ্যাঁ, ব্যাসার্ধ আর ধরছে আর কি, আর কৌণিক ভরবেগের ধারণা। সবাই কি আমার কথা বুঝতে পারছো? এম পি আর ইকুয়াল টু কত? এন এইচ বাই কত? 2 পাই। এখন তুমি এসএসসি তো করছো কিন্তু এটা বুঝছো না কিছু। দেখো এখানে, দেখো এখানে এনটা হচ্ছে কি জানো? এন এর মান যদি 1 মানে কি? এই যে এটা 1 নম্বর সেল, এন এর মান 1 মানে প্রথম অরবিট, প্রথম শক্তি স্তর, শক্তি স্তর। তাহলে এন এর মান যদি 1 হয়, তাহলে দেখো এম বি আর মানে প্রথম শক্তি স্তরের ইয়ার মান কত? এইচ বাই কত? 2 পাই, তাই না? আবির, তুমি কি বুঝছো এটা? প্রথম শক্তি জি স্যার, স্তরের বুঝছি। কৌণিক ভরবেগের মান হচ্ছে এইচ বাই 2 পাই। এইচ বাই কত? জি স্যার, এখানে এইচ বাই পাই, টু, কারণ এন এর মান 1 থাকা যা কথা, না হ্যাঁ থাকা তো হ্যাঁ, একই কথা। এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। এইচটা কিসের ধ্রুবক? প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্ক ধ্রুবক। আর পাই কেন আসছে জানো? পাইটা যেহেতু শুনো, পাই অ্যাকচুয়ালি, পাই মানে কি? পাই, পাইয়ের সংজ্ঞা কি বলতো? পাই বলতে আমরা কি বুঝি? পাইটা কইতে গেছে, পাই হচ্ছে, স্যার এইটা এইটা স্যার আমাদের হায়ার ম্যাথ প্র্যাকটিক্যালে স্যার এটা ভাইভাতে নিছিল স্যার। আচ্ছা আচ্ছা, গুড। তাহলে পাই হচ্ছে কি জানো? পাই হচ্ছে তোমার একটা বৃত্তের, একটা বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত। একটা বৃত্তের হ্যাঁ পরিধি স্যার, যদি 2 পাই আর হয়, তাহলে ব্যাসার্ধ কত? 2 আর। তাহলে 2 আর আর। আর কাটায়, দেখছো এই জায়গায়, মানে পাই। যেহেতু এটা বৃত্তাকার জিনিস, এই বৃত্তাকার জিনিসের জন্য এই পাইটা আসছে, বুঝা গেছে এখন? জি স্যার, আসছে। এখন এন এর মান যদি 2 হয়, তাহলে কি আসবে? এম বি আর কত হবে? 2 এইচ বাই কত? 2 পাই না? 2 পাই। 2 কাটা, তাহলে এইচ বাই কত? পাই। এখন আমরা, আমাকে তোমরা বের করে বলো, এর মান যদি 4 হয় তাহলে কি হবে? কৌণিক ভরবেগ কি হবে ইলেকট্রনের? mvr is equal to 4h by 2 pi। হ্যাঁ, 4, এন এর মান 4 এইচ বাই 2 পাই, তাহলে কাটা যাবে না? জি স্যার, 4 এ আর 2 এ কাটা যাবে। কাটা যাবে, 2 এইচ বাই পাই নাকি? জি তাহলে তাহলে দেখছো, তাহলে প্রত্যেকটা সেলের কৌণিক ভরবেগ, প্রত্যেকটা সেলে যে ইলেকট্রন গুলো আছে, প্রত্যেকটা সেলে যে ইলেকট্রন গুলা আছে, এগুলার আমরা কৌণিক ভরবেগ বের করতে পারবো। ঠিক আছে, এটা কিন্তু রাদারফোর্ড বলছিল না, বলছিল কি? না, জি সে কোন ভরবেগের কথাই বলে নাই, কৌণিক ভরবেগ তো আলাদা জিনিস। একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে, বুঝছো, তখন তার কৌণিক ভরবেগ হয়। আমরা যখন যখন একটা বস্তু যখন সোজা দিকে যায়, তখন ভরবেগ থাকে, আর বৃত্তাকার পথে ঘুরলে সেটা কৌণিক ভরবেগ বলি। আচ্ছা যাক, এরপরে কি বলছি? শক্তির শোষণ বা বিকিরণ বা বর্ণালী সৃষ্টির ধারণা। দেখো, যেহেতু আমরা বিভিন্ন শক্তি স্তরের কথা শুনছি, এখন দেখো, ধরো এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, এটা কি? একটা নিউক্লিয়াস। তার বাইরে, তার বাইরে এরকম কি আছে? এরকম বৃত্তাকার শেল আছে কিন্তু, বৃত্তাকার শেল আছে না? এই যে, তার বাইরে এরকম কি আছে? বৃত্তাকার শেল। শেলটা শুধু বৃত্তাকার হয়েছে না। এখন দেখো, ধরো, চিন্তা করে দেখো, ধরো এই একটা ইলেকট্রন এখানে আছে, তাই না? প্রথম শেলে কিন্তু 2টি ইলেকট্রন থাকে, এটা আমরা জানি, জানি না? পরমাণুর ফার্স্ট শেলে 2টি ইলেকট্রন থাকে। এখন মনে করো এই এই নিউক্লিয়াসে ইলেকট্রন গুলো তো ঘুরে, তাই না?
নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিন্তু ইলেকট্রনটা ঘুরে, কিন্তু এখানে একটা ঘটনা ঘটে। ইলেকট্রনের সময় কি হয় জানো? এই ইলেকট্রন জাম্প দিয়ে, লাফ দিয়ে, একটা ইলেকট্রন মনে করে এক জায়গায় থাকতে থাকতে সে তো টায়ার্ড, ক্লান্ত হয়ে যায়, বুঝছো নাকি? তুমি কি সারাদিন বাসায় থাকতে পারবে না? না স্যার, হ্যাঁ, সারাদিন বাসায় থাকা কি সম্ভব? সম্ভব না। সম্ভব ও না স্যার। ইলেকট্রন এরকম অসহ্য হয়ে যায়। অসহ্য হলে সে কি করে জানো? এটা আমি আমি এমনি বলতেছি, অসহ্য হয়ে সে লাফ দিয়ে এখানে চলে যায়। কই যায়? এখানে যায়। এখন মনে করো এই ইলেকট্রন নিচের শক্তি স্তর থেকে যখন উপরের শক্তি স্তরে যায়, তখন সে শক্তি শোষণ করে। সে শক্তি কি করে? শোষণ। হ্যাঁ, তো এই ইলেকট্রন তো এখানে গেছে, ঠিক আছে। গেছে, আরো কারণ আছে। এই যে পরমাণুটা, এই পরমাণুটা অ্যাকচুয়ালি আছে কোথায়? পৃথিবীর মধ্যে আছে না? আছে কই? পৃথিবীর মধ্যে। যে পৃথিবীতে কি সবসময় কি সূর্যের আলো কি সবসময় কি সমানভাবে তাপ দেয়? জি না। দেয় না। তো অনেক সময় তাপ কম, অনেক সময় বেশি হয়। ফলে যখন তাপ বেশি হয় তখন সেই ইলেকট্রনটা ট্রান্সফার হয়, এক জায়গা থেকে কি হয়, সে ট্রান্সমিটের উপরে যায়, বুঝছো? এটা এনার্জি পায়, কিন্তু সে কি শক্তি পায়, সে লাফ দিয়ে উপরে যায়। কিন্তু এই ইলেকট্রনটা পরে আবার কি করে জানো? আবার সে আগের জায়গায় ফিরে আসে। তো নিচের শক্তি স্তর থেকে যখন উপরের শক্তি স্তরে যায়, তখন সে শক্তি শোষণ করে। আবার উপরের শক্তি স্তর থেকে যখন নিচে আসে, তখন সে কি করে? শক্তি ছেড়ে দেয়। ছেড়ে দেয়। এবং এটার মানটা হচ্ছে তোমার এটা ডেল্টা ই। হ্যাঁ, এই যে এইখানে যে শক্তি ছিল সেটা হচ্ছে E1, আর এইখানে যে শক্তি ছিল সেটা কি? এটা হচ্ছে E2, বুঝছো? E2। তাহলে পার্থক্য কি হবে? E2 ডেল এইচ ইজ ইকুয়াল টু E2 মাইনাস E1। E1, হ্যাঁ এটাই। তাহলে এই কথা বলছে যে এখানে এখন দেখো, ইলেকট্রন যখন ট্রান্সফার হয় তখন তো শক্তি শোষণ করছিল, তখন এক ধরনের বর্ণালী সৃষ্টি হয় আর কি। সে যে পথে যায় এখানে একটা বর্ণালী সৃষ্টি হয়। ইলেকট্রন যখন আবার ফিরে আসে, তখন আর একটা বর্ণালী হয়। যেমন দুই রকমের বর্ণালী হয়, একটা হচ্ছে তোমার শোষণ বর্ণালী, আর একটা হচ্ছে বিকিরণ বর্ণালী। মানে যখন নিচ থেকে যখন উপরে যায়, তখন যে বর্ণালীটা হয় এটার নাম কি? শোষণ বর্ণালী। এটার নাম কি? শোষণ বর্ণালী। বর্ণালী, স্পেকট্রাম বলে আর কি। আর যখন উপর থেকে যখন নিচে যায়, এটার নাম কি? এটা বিকিরণ বর্ণালী। কি নাম এটার? বিকিরণ বর্ণালী। এগুলো একটু কঠিন, আস্তে আস্তে বুঝবা, তাড়াতাড়ি বুঝতে না। বিকিরণ বর্ণালী আপাতত এই জিনিসটা তো বুঝছো নাকি? অর্থাৎ ইলেকট্রন জাম দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এখন বলছি কি জানো, এই যে ইলেকট্রন জাম দিয়ে এক জায়গা থেকে যে আরেক জায়গায় যায়, হ্যাঁ, এই যে শক্তির যে পার্থক্যটা, এটা কার সমান? এটা এইচ নিউ এর সমান। এইচ নিউ, এটা তোমরা কি পড়ছো কিনা জানি না, এইচ পড়ছো এগুলা? এইচ নিউটা হচ্ছে কি জানো? সি বাই ল্যামডা। মানে নাম্বার অফ ভাইব্রেশন পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে একটা ইলেকট্রন কতবার কাঁপে? ইলেকট্রন তো কাঁপে, বুঝছো? প্রতি সেকেন্ডে সে কতবার কাঁপে, এটাকে নিউ দ্বারা প্রকাশ করে। তাহলে এটাই বলছে যে মানে আপাতত এটা জানলে হবে যে শক্তির শোষণ এবং কি হয়? বিকিরণ হয়। কিভাবে হয় এটা বুঝতে পারছো? বর্ণালী কেন জি। হয় এটা কি বুঝছো? ইকুয়েশনটা বোঝার জি, দরকার, এত ইম্পর্টেন্ট বিষয় না এখন। ইকুয়েশনের বুঝছি জন্য স্যার, আরো বুঝছি। ইকুয়েশন আছে। তাহিয়া তুমি কি বুঝছো এটা? হ্যাঁ, হ্যালো, কই তাহিয়া? কই আসেনি? নাই, ক্লাস নেই। স্যার, কেমিস্ট্রি ক্লাস আর কতক্ষণ নিবেন? এই শেষের দিকে, শেষ প্রায় শেষ। তো কি সবাই কি বুঝতে পারছো? বুঝছি স্যার। ওকে, গুড। এই হচ্ছে আমাদের, আমি একবারে ডিটেইলস তোমাদেরকে রাদারফোর্ডের বোরের পরমাণু মডেলটা পড়াইলাম, ঠিক আছে? আজকে কেমিস্ট্রি ক্লাস তাহলে ওখানেই শেষ। কেমিস্ট্রি এখানেই শেষ, হ্যাঁ। আর আমি ম্যাথ ক্লাসটা এখন নিব না,